অমরেশ, বুঝলে, চারদিকে দেখো, কি নিঝুম চারদিক, পুরো অন্ধকার আর অন্ধকার। আর মাঝে মাঝে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। এই অভিজ্ঞতাগুলো যেন আমার শরীরে এক শিহরণ জাগিয়ে তুলেছে। হ্যাঁ, ঠিকই বলেছো অচিন্ত ভাই। চলো, এবারে ভেতরে যাওয়া যাক। কিন্তু ঢুকবো কোনখান দিয়ে? এই কথা বলতে না বলতেই সামনের গেটটি হালকা করে খুলে যায়, আর হাতে টর্চ নিয়ে একটি লোক বাইরে বেরিয়ে এসে আহ্বান জানিয়ে বলে, আসুন, ভেতরে আসুন। আপনাদের আসতে এত দেরি হলো কেন? আপনাদের তো অনেক আগেই এসে যাওয়ার কথা। এমনিতেই এত অন্ধকার, তার উপরে লোকটির এরকম অস্বাভাবিক গলা, এইসব যেন এক ভৌতিক পরিবেশের সৃষ্টি করছি। এই ভৌতিক পরিবেশকে অভ্যর্থনা জানিয়ে অমরেশ বলল, এই ট্রেন পেতে একটু লেট হয়ে গেল, এই আর কি। পাশ থেকে অচিন্ত বলল, আচ্ছা, এখানে কি হরদমই নিঝুম আর অন্ধকার পরিবেশ থাকে না? হ্যাঁ, না না, এরকম কিছুই থাকে না। তবে আজকে সকাল থেকেই তো কারেন্ট নেই। ও বাবা, এখানেও এসে গরমে পুছে মরতে হবে? অচিন্ত হয়ে গেল। এই কথাগুলো বলতে বলতে যেই না ওরা ভেতরে প্রবেশ করেছে, ভিতরে ওদের পা পড়তে না পড়তেই ভিতরের লাইটগুলো আস্তে আস্তে জ্বলে ওঠে। আর এই লাইট জ্বলে ওঠার সাথে সাথেই অচিন্ত চেঁচিয়ে উঠে বলে, ওহ, মার দিয়া কেল্লা, আরে কারেন্ট আ গেয়া ভাই। অমরেশ, এই যাত্রায় আমাদের পানটা বেঁচে গেল, কি বলো? যা বলেছ, না হলে তো এই গরমে মরেই যেতাম। বাবু, এই ঘরটা আপনার। আর অচিন্ত বাবু, পাশের ঘরটা হচ্ছে আপনার। আচ্ছা, তা বেশ। ও, কিন্তু তোমার নামটাই তো জানা হলো না। বাবু, আমার নাম হচ্ছে শিবনাথ, শিবনাথ কোখলে। শিবনাথ? বাহ, বেশ ভালো নাম কিন্তু। কিন্তু এত বড় নাম কি বলে ডাকবো? হ্যাঁ, তোমায় তোমায় বড় নামই শিবু বলে ডাকবো, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে বাবু। তো শিবু বাবু, আগে আজকে রাতের খাবার কি? খাবার? রাতের তো কোনো খাবার নেই বাবু। আগে থেকে যদি জানতে পারতাম তাহলে না একটা কথা ছিল, কিন্তু কিন্তু জানতে পারলাম তো এই সকালবেলা। তা তা কোত্থেকে ব্যবস্থা করব বলুন? এই কথাটা শুনে অচিন্ত ধপ করে মাটিতে বসে পড়ে। ই বাবা, যা! বাবুরা, এত তাড়াতাড়ি অধৈর্য হবেন না। একটু একটু ফ্রেশ হয়ে ধৈর্য ধরে বসুন, আমি দেখছি কি করা যায়। সকালে তো কিছু খাবার বানিয়েছিলাম, তো দেখছি। আপনারা ততক্ষণ বরং একটু ফ্রেশ হয়ে নিন, আমি একটু পরে আসছি। এই কথাটা বলে শিবনাথ ওখান থেকে চলে যায়, আর অচিন্ত এবং অমরেশ নিজের ঘরে প্রবেশ করে। এর ঠিক আধ ঘন্টা পর শিবনাথ খাবার নিয়ে অচিন্তর ঘরে প্রবেশ করে। তখন অমরেশ দক্ষিণমুখো জানলার দরজা খুলে নিজের আমেজে বিছানায় শুয়ে
ফোন ঘাঁটছিল। শিবনাথের হঠাৎ আওয়াজে অমরেশ কিছুটা চমকে উঠেছিল। বাবু, উঠে পড়ুন, খাবারটা নিয়ে এসেছি। হ্যাঁ, কে? ও, শিবু, তুমি এসেছো? ভেতরে এসো, ভেতরে এসো। তো কি খাবার নিয়ে এলে? ওই ঘুগনি আর দুটো রুটি এই ছিল বাবু। কি, আবার ঘুগনি রুটি? তো অচিন্তকে কি দিয়েছো? হ্যাঁ, ওনাকে দিয়েই আপনার কাছে এলুম। হ্যাঁ, তা বেশ করেছো। এমনিতেও বেচারা সকাল থেকে কিচ্ছু খেতে পারেনি। যদিও স্টেশনে আমাকেও শান্তি করে খেতে দেয়নি। যাই হোক, পুরা রুটির থেকে তো দুটো রুটিই ভালো। অন্তত ঘুগনি রুটি তো পেলাম। তো শিবু, তোমার খাওয়া হয়ে গেছে তো? হ্যাঁ, না মানে মানে তুমি না খেয়ে আমাদের জন্য? না বাবু, আমার খাওয়া তো আপনাদের আসার আগেই হয়ে গেছে। আমি তো খেয়েই তারপরেই আপনাদের দিচ্ছি। ও, আমি ভাবলাম নিজে না খেয়ে নিজেরটা আমাদের দিচ্ছে। কিছু বললেন বাবু? হ্যাঁ, না না, কি আর বলবো। ভাগ্যিস তুমি কি রেখে দিয়েছিলে। না হলে তো আজকে আমাদের রাত্রিটা খাওয়াই হতো না। আচ্ছা, ও, তাহলে আমি এখন আসছি। আপনি বরং খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ুন। আর একটা কথা বাবু, খাওয়া দাওয়া হয়ে গেলে না দরজা জানলা বন্ধ করে কিন্তু শুয়ে পড়বেন না। আর ভুলেও রাত্রির বেলা ওই দক্ষিণ মুখে জানলাটা খুলে বাইরে দেখার চেষ্টা করবেন না। আর ভুলেও বাইরে তো বেরোবেনই না। আমি এই জানলাটি বন্ধ করে দিয়ে যাচ্ছি। এই বলে শিবনাথ ঘর থেকে বেরিয়ে যায়। এই কথাগুলো শুনে অমরেশ কিছুটা স্তম্ভিত হয়, কিন্তু এই ট্রেনের জার্নিতে ক্লান্তি অনুভব করায় অমরেশ খাওয়ার পর ঘুমিয়ে পড়ে। এরপর